গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তোমাদের আমি যারা যারা স্টুডেন্ট রয়েছো গ্রুপে, তোমরা আমাদের এই বছর সেন্টারে অ্যাডমিশন নিয়েছো প্রায় 150-র কাছাকাছি স্টুডেন্ট এবং 100+ স্টুডেন্ট। তোমরা বলছিলে আমায় যে স্যার আমাদের এসিসি বাংলা সাজেশনস দেবেন না, এটা অনেকেই বলেছিলে। দেখো, এক্স্যাক্টলি এসিসি বাংলা সাজেশনস সেভাবে দেওয়া যায় না। কেন দেওয়া যায় না তার একটা বিশেষ কারণ আমি তোমাদের বলছি। এই বছর তোমাদের কোশ্চেন প্যাটার্ন যেটা হবে, একটু লিখে নাও তোমরা। তোমাদের টোটাল ফুল মার্কস হবে 40 মার্কসের পরীক্ষা হবে। কেমন? 40 মার্কসে তোমাদের পরীক্ষা হবে। এবার 40 মার্কসের মধ্যে 2 নাম্বারের দুটো লিখতে হবে। 2 × 2 = 4 মার্কস। লিখে নাও, 2 × 2 = 4। নেক্সট হচ্ছে 3 নাম্বারের তোমাদের লিখতে হবে দুটো, 3 × 2 = 6 নাম্বার। লিখে নাও, 3 নাম্বারের দুটো, 3 × 2 = 6 নাম্বার। দেন তোমাদের 6 নাম্বারের 3টে লিখতে হবে, 3 × 6 = 18 নাম্বার। এবং 12 নাম্বারের মাত্র একটা লিখতে হবে। এটা ছিল গত বছরের কোশ্চেন প্যাটার্ন এবং এই বছরেরও কোশ্চেন প্যাটার্ন 40 মার্কসেরই হবে এবং সেম প্যাটার্নে কোশ্চেন্স হবে। এইবার তোমাদের টপিকগুলো কি কি আছে সেগুলো নিয়ে আমি একটু বলছি। দেখো, যেহেতু ডালিয়া ম্যামের শারীরিক অসুস্থতার কারণে, তোমাদের হয়তো ম্যাডাম বলেছে শারীরিক অসুস্থতা ম্যাডাম আছে, একটু ম্যাডাম অসুস্থ আছে। তোমাদের এই বছরও ক্লাস নেবেন, কিন্তু ম্যাডাম যার জন্য এসএসসিটা করায়নি, এসএসসিটা আমি তোমাদের করাইছি এবং সমস্ত নোটসপত্র যা কিছু হয় আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। ম্যাম কিন্তু এসএসসির কোনো কিছু প্রোভাইড করেনি। ম্যাম খালি মেজরটা প্রোভাইড করেছে, মেজরের ক্লাসটা নিয়েছে এবং তোমরা 100% কমন কিন্তু পেয়েছো মেজরে, ঠিক আছে? এবং সব সাবজেক্টেরই সবটাই কমন পেয়েছো তোমরা যতগুলো পরীক্ষা দিয়েছো। কি তাই তো, নাকি আমি বানিয়ে বানিয়ে বলছি? ঠিক আছে, সবগুলোই কমন আসছে। খুশি হলাম তোমাদের। এইভাবে সঙ্গে থাকবে, আশা করছি আরো কাজ তোমাদের জন্য করতে পারবো। তো যাই হোক, প্রথমে তো বলি যে তোমাদের সিলেবাসটা নিশ্চয়ই জানা আছে, যে সিলেবাসে কি কি আছে। দেখো, সিলেবাসে দেখবে যে যেই জিনিসগুলো আছে, সবার প্রথমে আমি যদি প্রুফ সংশোধনের কথা বলি, প্রুফ সংশোধনে দেখবে একটা পিডিএফ দেওয়া আছে তোমাদের। হ্যাঁ, পিডিএফ দেওয়া আছে। এবারে এই প্রুফ সংশোধন থেকে 2-এর কি আসতে পারে, যেমন দেখো আমি যে 2 নম্বর পিডিএফ, দুটো পিডিএফ দিয়েছিলাম তোমাদের, একটা প্রথম পিডিএফ, একটা দ্বিতীয় পিডিএফ। দ্বিতীয় পিডিএফে দেওয়া আছে প্রুফ সংশোধন কাকে বলে বা প্রুফ কারেকশন কাকে বলে দেওয়া আছে। এটা 2 নম্বরের জন্য আসতে পারে। বলতে পারে প্রুফ সংশোধন করার সময় কোন কোন বিষয়গুলোর খেয়াল রাখতে হবে। এটা 6-এও আসতে পারে, 3-এও আসতে পারে, 2-এও আসতে পারে, যে কোনো দুটো খেয়ালের কথা বলতে পারে। বোঝা গেল? এবং প্রুফ সংশোধন থেকে তোমাকে যেই জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো চিহ্নগুলোকে দেখে যাওয়া। আমি বারবার করে বলছি, চিহ্নগুলোকে দেখে যেতে হবে। মনে করো কোথাও যদি ক্লোজ আপ করতে হয় বা জুড়ে দিতে হয় কোনো প্যারাগ্রাফটাকে, তাহলে তুমি কোন চিহ্নটা ব্যবহার করবে। মনে করো কোথাও ফাঁক দিতে হবে, মনে করো দুটো ওয়ার্ড একসাথে হয়ে গেছে, সেপারেট করতে হবে, সেই জায়গাটা তুমি কি করে করবে। প্রথমত তোমাকে প্রুফ সংশোধনের ক্ষেত্রে যদি বড় প্রশ্ন দেয় বা 6-এর দেয় বা 3-এর দেয়, তাহলে কি হবে বলো তো? প্রুফ সংশোধনের ক্ষেত্রে একটা ছোট প্যারাগ্রাফ প্রথমে দিল, মনে করো 3-4 লাইন বা 5 লাইনের একটা প্যারাগ্রাফ দিল। এবার ওই প্যারাগ্রাফে প্রথম প্যারাগ্রাফটায় মনে করো ভুল দেওয়া থাকবে এবং তারপরে যে প্যারাগ্রাফটা দেওয়া থাকবে সেটা ঠিক দেওয়া থাকবে। না হলে হয়তো প্রথম প্যারাগ্রাফটা ঠিক দেওয়া থাকবে, পরের প্যারাগ্রাফটা তোমাকে বলে প্রুফ সংশোধন করতে, ওটা ভুল দেওয়া থাকবে। এবার প্রথমে ঠিকটা দেখে তোমাকে আগে ভুলটাকে ঠিকগুলো দাগায় নিতে হবে নিচে নিচে হালকা হালকা করে। এবং পরীক্ষার খাতায় যখন তুমি লিখবা, তখন তোমাকে চিহ্নগুলো ব্যবহার করে তোমাকে কিন্তু লিখতে হবে। তার জন্য কি করতে হবে দেখবা, আমি বেশ কিছু প্রচুর উদাহরণ তোমাদের দিয়ে রেখেছি। প্রচুর 9 পেজের টোটাল পিডিএফ দিয়েছি এবং সেখানে প্রচুর তোমাকে প্রুফ সংশোধন করে দেওয়া হয়েছে। তোমরা যারা আমাদের কাছে পেইড ব্যাচে জয়েন হয়েছো, তোমরা জানো প্রুফ সংশোধনের উপর আমরা ফুল পিডিএফ কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। একদম কলেজ লেভেলের ভালো জায়গা থেকে করে কিন্তু দেওয়া হয়েছে এই প্রুফ সংশোধনের পার্টটা। ক্লিয়ার? এবার প্রুফ সংশোধন নিয়ে কারো যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু জিজ্ঞাসাবাদের থাকে, আমাকে করতে পারো তোমরা। এখান থেকে যদি ছোটতে আসে, 2-এর মনে করো দুটো চিহ্ন বা 3টে চিহ্ন দিয়ে দিল, তোমাকে বলবে যে এই চিহ্নটার ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে। প্রিয়া, আমি শুনছি, একটু ওয়েট করো। প্রিয়া, আমি তোমার ইয়েটা নেব, কলটা নেব, একটু ওয়েট করো। তো মনে করো কোথাও জুড়ে দিতে হবে, তাহলে আমি কি করব? কোথাও মনে করো ফাঁকা করতে হবে, তাহলে আমি কি করব? এই সমস্ত জিনিসগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। এবার বলো, তোমাদের প্রুফ সংশোধন নিয়ে যদি কারো কোনো বক্তব্য থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারো।
স্যার আপনি কি বললেন কিছুই বুঝতে পারলাম না, মানে কোথায়, মানে প্রথমে যেটা লেখা থাকবে ওটা পরে ভুল থাকবে, তুমি ঠিক প্রুফ করতে লাগবে, সংশোধনের আমরা যে বুঝলাম না পুরো জিনিসটা। পিডিএফটা দিয়েছিলাম সেটা তুমি দেখেছো? হ্যাঁ। এবার ওই প্রুফ সংশোধনের ক্ষেত্রে দেখবা যে প্রুফ সংশোধনের জন্য সাংকেতিক চিহ্নগুলো যেটা আছে বা প্রয়োজনীয় চিহ্নগুলো সেটা হুম দেখেছো? হুম। হ্যাঁ ওখানে দেখবে যে প্রথমে একটা ওপরের দিকে যে মনে করো দুটো ব্র্যাকেট আমরা দেই না, পাশাপাশি দুটো ব্র্যাকেট। হ্যাঁ। এবার উপর নিচ করে যদি ব্র্যাকেটটা এরকম ধরনের মনে করো এরকম ধরনের ব্র্যাকেটটা থাকে, এরকম ধরনের আমি হুম হাত হুম। দিয়ে শেপ করেছি এরকম ধরনের যদি ব্র্যাকেটটা থাকে, তাহলে যেটা হবে তাহলে সেটা হচ্ছে কি বোঝাচ্ছে, জুড়ে দেওয়া বোঝাচ্ছে। এরকম ভাবে বাকি আচ্ছা। জিনিসগুলো তোমাকে জানতে হবে, কোনটা জুড়ে দেওয়া, কোনটা ফাঁকা করা, কোনটা ফাঁকা কমানো, কোনটা মোটা হরফে ইউজ হবে, কোনটা সরু হরফে ইউজ হবে, কোনটা বাদ দেওয়ার ক্ষেত্রে ইউজ হবে, কোনটা ছোট হরফ হলে পারে ইউজ হবে, কোনটা বড় হরফ হলে পারে ইউজ হবে। এই সমস্ত বিষয়গুলো তোমাকে একটু কিন্তু দেখতে হবে। বোঝা গেল? আচ্ছা। যা প্রশ্ন আসবে এখান থেকেই আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না। মনে করো আমি সাজেশন দিলে কি দিতাম, বলতাম যে কোনো জিনিসকে প্যারাগ্রাফটাকে মানে একটা প্যারাগ্রাফ এক্সট্রা হয়ে গেছে, সেই প্যারাগ্রাফকে এক করতে গেলে কি করতে হবে, এটা তোমাকে জিজ্ঞেস করলো। এরকম টাইপের করে হয়তো দুটো প্রশ্ন বা তিনটে মানে প্রশ্ন দিয়ে তোমাকে হয়তো দিয়ে দিল। বড় ড্যাশ করতে গেলে কি করতে হবে, হাইফেন চিহ্ন বসাতে গেলে কি করতে হবে, এরকম ধরনের চিহ্নগুলো তোমাকে জানতে হবে যে চিহ্নগুলোর ইউজ কি করে হচ্ছে। এটা তোমাকে সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে, এটা প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। বোঝা গেল? হ্যাঁ স্যার। বলো আর কারো কিছু বক্তব্য? যে প্রুফ সংশোধন নিয়ে আমি বলছি, তারপরে বাকিগুলোতে আসছি। প্রুফ সংশোধন নিয়ে কারো কোনো বক্তব্য আছে? স্যার বলো মৃন্ময়, স্যার বলো বলো। স্যার বলছিলাম কি স্যার, কোশ্চেন পেপারে যে প্রুফ সংশোধনটা দেওয়া থাকবে, হ্যাঁ তো ওখানে যে মানে প্রথম প্রথম থাকবে, তো মানে ধরুন যে প্রথম লাইনে ওই পেজের মধ্যে ধরুন প্রথম লাইনটা আটলো না, ওটা কি দ্বিতীয় লাইনে নেওয়া যাবে হ্যাঁ তখন? করতে পারবা তুমি, অসুবিধা নেই, অসুবিধা নেই। তবে কি বলতো, কবিতার লাইন ওইটাই আর কি। তোমাদের মেবি দিতে পারে, কবিতার লাইন বা ছোট ছোটই থাকে, বেশি বড় থাকে না, তুমি লিখতে পারবে খাতার মধ্যে, অসুবিধা নেই। আর দুপাশে জায়গা কিন্তু অবশ্যই রাখবে। দুপাশে যদি জায়গা না না থাকে মানে প্রুফ সংশোধনটা করতে পারবে না কিন্তু। হ্যাঁ প্রুফ হ্যাঁ সংশোধন করার ক্ষেত্রে দুপাশে কিন্তু জায়গা অবশ্যই রাখবে, এটা মাথায় রাখবে। মাঝখান দিকে প্যারাগ্রাফটা লিখবে, তারপরে দুপাশে জায়গাটা রাখতে হবে। কারণ এই পাশ মনে করো তোমার, মনে করো সাপোজ মনে করো এটা একটা লাইন আছে, এবার এই লাইন থেকে এখানে ক্রস করে মনে করো এই পাশে যে প্রুফ সংশোধনটা করবে সেটা এই পাশে কারেকশন করবে, এই পাশে এটা প্রুফ সংশোধন করবে সেটা এই পাশে কারেকশন করবে। বোঝা গেল ব্যাপারটা? এটার এক্স্যাক্টলি যদি বলো যে স্যার এক্স্যাক্টলি সাজেশন কেউ দিতে পারবে না, এটা কারো ক্ষমতা নেই দেওয়ার। তো যার জন্য এই সাজেশন করে না চিল্লিয়ে, সুতরাং এই জায়গাটা কিন্তু একটু দেখতে হবে তোমাদের, না হলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না, অ্যাটেন্ড করতে পারবে না। রাত পড়ে আছে 9টা, মানে এখন বাজে 8টা 15 বা 8টা 16, মেবি 8টা 16। তো এই সময় থেকে শুরু করে আমি আধ ঘন্টার ক্লাস বলেছি। এই আধ ঘন্টার ক্লাসে আমি যা কিছু করাবো বা যা কিছু বোঝাবো, তোমরা রাত্রে 9টা থেকে শুরু করে 12টা অবধি পড়ো, বিন্দাস ঘুমিয়ে পড়ো, সকালবেলা 7টায় ঘুম থেকে ওঠো, একটু রিভাইজ মারো, পরীক্ষা দিতে চলে যাও। দেখবা কোনো টেনশনই নেই এই পেপারটাতে, একদম আরামসে বিন্দাস পরীক্ষা দিতে যাও। ভাববে সব কিছু করে আসবো, পুরো ফুল অ্যান্সার করে আসবো। আমার স্টুডেন্টদের কখনোই আমি চিন্তা করতে দেই না, যার জন্য প্রত্যেকটা আমাদের সেন্টারে অ্যাডমিশন নেওয়া প্রত্যেকটা স্টুডেন্টদের লোড কমানোর জন্য আমরা সবসময় আছি। কি করে তুমি তোমার লোড কমাবে, এই জিনিসটা ভাবনা চিন্তা করো। ওই হুবহু একটা জিনিস কি মনে রাখবে, যে হার্ডওয়ার্ক করে কোনো লাভ নেই, স্মার্ট ওয়ার্ক করো। এক গাদা টিচার নোট দিয়ে দিল, পড়ে কোনো লাভ নেই, স্মার্ট ওয়ার্ক করো। এখান থেকে একদম বুদ্ধি সহকারে যে এই জিনিসটা আমাকে পড়লে পারে, আমি এই জিনিসটার এভাবে এভাবে আমি অ্যান্সারগুলো যা আসবে এখান থেকে করতে পারবো। প্রুফ থেকে আসলে পারে বলতে পারে প্রুফ সংশোধন কাকে বলে, দুইয়ের জন্য দিতে পারে। প্রুফ সংশোধন করার মানে করার সময় কোন জিনিসগুলো খেয়াল রাখতে হয় এটা দিতে পারে, আর না হলে ওই চিহ্নগুলো থেকে কিছু প্রশ্ন দিতে পারে। এর বাইরে তো কিছু আসবে না প্রুফ সংশোধন থেকে, তাহলে আর সাজেশন দিয়ে এই প্রুফ সংশোধন থেকে কী হবে, কোনো দরকার নেই। আশা করি বুঝতে পেরেছো প্রুফ সংশোধনের ব্যাপারটা। স্যার বলছিলাম, ও আমি যদি প্রুফ সংশোধনটা যদি না করতে চাই, ওটার কোনো অপশন থাকবে না অন্য কিছু? দরকার নেই। তুমি যদি ভাবো যে প্রুফ সংশোধন বড়তে করবো না, অন্য কিছু অ্যান্সার করবে, এবার মনে করো যারা লোড নিতে পারবে না তারা খালি মনে করো প্রুফ সংশোধন কাকে বলে আর প্রুফ সংশোধন মানে করার ক্ষেত্রে কোন কোন জিনিসের খেয়াল রাখতে হয়। তুমি ভাবছো এই চিহ্নগুলো পড়তে গেলে লাস্ট মোমেন্টে, যাদের একেবারেই পড়া হয়নি, যারা আগের থেকে পড়েছো তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যাদের ক্ষেত্রে পড়া হয়নি তারা প্রুফ সংশোধনে বেশি মাথা কামাতে যাবে না। তার কারণ প্রুফ সংশোধনে অনেকগুলো চিহ্ন আছে। এবার দেখা গেলো চিহ্নগুলো তুমি ভুলভাল করে করে আসলা পরীক্ষায়, তাহলে কিন্তু নাম্বারটা তুমি এক্স্যাক্টলি ভাবে পাবে না। সুতরাং এই জায়গাটাকে যারা একেবারে প্রিপারেশনটা ভালো হয়নি তারা এই জায়গাটাকে ইগনোর করতে পারো, কিন্তু প্রশ্নগুলো যেগুলো পড়া যাবে সেগুলো পড়ে নিবা। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমরা চলে আসবো আমরা সাক্ষাৎকারে। দেখো সাক্ষাৎকার কি জিনিস আমরা একটু জেনে নেই। সাক্ষাৎকার কাকে বলে জেনে রাখবা।
সাক্ষাৎকার বলতে ইন্টারভিউ বোঝায়, বোঝা গেল? সাক্ষাৎকার বলতে ইংলিশে বলা হয় ইন্টারভিউ। এবার সাক্ষাৎকার কাকে বলে, সাক্ষাৎকার কি, সাক্ষাৎকার কাদের নিতে হয় বা কাদের থেকে মানে কাদের সঙ্গে আমরা সাক্ষাৎকার নেই, তো এই সমস্ত জিনিসগুলো যদি শর্ট কোশ্চেনের জন্য আসে এগুলো আসতে পারে। এবার 6 জন্য যদি দেয়, মনে করো কোনো একজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার হতে পারে। সাক্ষাৎকার বলতে গেলে ইন্টারভিউ, তুমি কারো ইন্টারভিউ নিচ্ছ। এটার মধ্যে জটিলতার কিচ্ছু নেই, এটা সিম্পলি বানিয়ে খুব সুন্দরভাবে লেখা যায়। তুমি প্রশ্নকর্তা, আরেকজন উত্তরদাতা, তুমি কিছু প্রশ্ন সাজিয়ে নিলা, সেই প্রশ্ন এক এক করে করলা এবং তোমার বিপরীতে যে আছে উত্তরদাতা সে কিন্তু উত্তরগুলো দেবে। বোঝা গেল ব্যাপারটা? আমি একটা উদাহরণস্বরূপ আমি একটা বলছি, কারণ এখানে তোমাদের আমি 24 পেজের একটা পিডিএফ দিয়েছি সাক্ষাৎকারের ওপরে, সেটা তোমরা নিশ্চয়ই আশা করি পড়েছো, এতদিন আগেই যখন দেওয়া হয়েছে কিছুটা হলেও পড়েছো। আচ্ছা, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পণ প্রথা নিয়ে সাক্ষাৎকার মন্ত্রীর সঙ্গে, হ্যাঁ পণ প্রথা নিয়ে তোমার বলছে মানব কল্যাণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার। আবারও বলছি, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পণ প্রথা নিয়ে মানব কল্যাণ মন্ত্রীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকার। এই নিয়ে হতে পারে, এই নিয়ে হতে পারে তোমার কোনো একটা সাক্ষাৎকার। সাক্ষাৎকার বলতে ইন্টারভিউ বোঝাচ্ছে, এখানে জটিলতার কিচ্ছু নেই, খুব ইজি টপিক, খুব ইজি বিষয়। এবার আমরা চলে আসবো সংলাপে। সংলাপ দেখবে যে আমি 4টা পিডিএফ তোমাদের দিয়েছি সংলাপ থেকে, জাস্ট বলে দিচ্ছি। দেখবে একটা পিডিএফ দেওয়া আছে, এই 4টা পিডিএফের মধ্যে একটা পিডিএফ আমি প্রশ্ন উত্তর টাইপ দিয়েছি, যেমন সংলাপ লিখন কাকে বলে, সংলাপের বেশ কিছু বৈশিষ্ট্য, এই দুটো জিনিস দিয়েছি। সংলাপ কাকে বলে শর্ট কোশ্চেনে আসতে পারে, সংলাপের দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো শর্ট কোশ্চেনে আসতে পারে। সংলাপ কি জিনিস, সাপোজ মনে করো তোমরা ক্লাস 10এই পড়ে এসছো, ক্লাস 10-এর বাংলা মানে বই যদি দেখো দেখবে একদম শেষের দিকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাক্ষাৎকার আছে, আসন্ন পরীক্ষাকে সামনে রেখে দুই বন্ধুর মধ্যে মানে সাক্ষাৎকার আছে, পুজোর ছুটিতে দুই বন্ধুতে দেখা, পুজোর পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে মানে সাক্ষাৎকার আছে, সংলাপ আছে। করোনাকালে শ্রমিক দুর্দশা নিয়ে সংলাপ আছে দুই বন্ধুর মধ্যে, কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আছে, তারপরে স্বেচ্ছাসেবী সংগঠন খোলার পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আছে, সন্তানের পরীক্ষা সামনে এই নিয়ে দুই অভিভাবকের মধ্যে সংলাপ আছে, ইত্যাদি বিভিন্ন বিষয়কে সামনে রেখে বিশ্বকাপ জয়, ভারতের বিশ্বকাপ জয় নিয়ে দুই বন্ধুর মধ্যে মানে সংলাপ হতে পারে। তো সংলাপ বলতে বোঝাচ্ছে দুজনের মধ্যে কথোপকথন, যেটা তোমরা ক্লাস 10-এই পড়ে এসছো তোমরা, এটা নতুন করে আর বোঝানোর কিছু নেই। কিন্তু এখানে প্রশ্ন উত্তর টাইপ কিছু প্রশ্ন আসতে পারে, যার জন্য তোমাদের দিয়েছি। আরেকটা প্রশ্ন আসতে পারে, সংলাপ রচনার নিয়মগুলি কি কি। সংলাপ রচনার নিয়মগুলি কি কি, সংলাপকে বলা হয় ইংলিশে বলা হয় ডায়লগ, সাক্ষাৎকারকে বলা হয় তোমার হচ্ছে ইন্টারভিউ। অনেক স্টুডেন্ট সংলাপ আর সাক্ষাৎকারের মধ্যে গুলিয়ে ফেলে। সংলাপ মানে হচ্ছে ডায়লগ, একজনের সঙ্গে আরেকজনের কথোপকথন, আর সাক্ষাৎকার বলতে বোঝাচ্ছে ইন্টারভিউ, মানে একজন ব্যক্তি প্রশ্ন করবে আরেকজন ব্যক্তি উত্তর দেবে। কিন্তু সংলাপে দুজনই বলতে পারে, দুজনের মতন করে দুজন বলতে পারে। বোঝা গেল কোনো একটা টপিকের ওপরে। আচ্ছা, তো এই কটা ছিল তোমাদের মানে কথোপকথন বা তাৎক্ষণিক সংলাপ বা সংলাপ লিখন, এগুলোর থেকে আমি যেমন প্রশ্ন উত্তর প্রচুর দিয়ে দিয়েছি, চিন্তার কোনো ব্যাপার নেই। এই টপিকটা তোমরা নিশ্চিন্তে বড় প্রশ্নে আসলে বানিয়ে লিখে আসতে পারবে, এখানে দ্বিমত কিছু নেই। কিন্তু তোমাদের যেই প্রশ্নগুলো আমি বললাম, সংলাপ লিখন কাকে বলে, সংলাপের বৈশিষ্ট্য, সংলাপের নিয়ম এবং সংলাপ রচনার মানে সময় কোন কোন বিষয় মনে রাখা জরুরি, ব্যাস এই কটা প্রশ্নই সংলাপ থেকে দরকার, আর কিচ্ছু সংলাপ থেকে এক্সট্রাভাবে পড়তে হবে না। এবার চলে আসবো আমরা বিজ্ঞাপনে। স্যার, হ্যাঁ বলো বলো। স্যার বলছিলাম যে কাল্পনিক সংলাপ মানে কি আর তাৎক্ষণিক সংলাপ মানে কি? সেম জিনিস। তাৎক্ষণিক সংলাপ কথাটার অর্থ হলো মানে কোনো একটা বিষয় সম্পর্কে মানে এক্সটেম্পোর যেটাকে বলে না, তাৎক্ষণিক বক্তৃতা বলতে এক্সটেম্পোর বোঝায়। তাৎক্ষণিক বক্তৃতা তাৎক্ষণিক সংলাপ সেম জিনিস নয়। তাৎক্ষণিক সংলাপ বলতে মনে করো তুমি বাজারে যাচ্ছ, তোমার বন্ধুর সাথে হঠাৎ দেখা এবং সেখানে দুজনের মধ্যে কথোপকথন হলো, সেটাকে বলা হয় কাল্পনিক মানে তাৎক্ষণিক সংলাপ বলতে পারি। আবার মনে করো দেখা গেল তুমি তোমার বন্ধুর সঙ্গে তোমার অন্য কোনো একটা বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছ, এবার তোমরা দুজন মিলে একটা গিফট নেবে, যে তার জন্য কি ভালো গিফট নেওয়া যায়। তৎক্ষণাৎ তোমরা কোনো একটা বিষয় সম্পর্কে যদি একদম তৎক্ষণাৎ মিলিত হয়ে তৎক্ষণাৎ কোনো একটা জিনিস ডিসকাস করো, সেটাকে আমরা তাৎক্ষণিক সংলাপ বলতে পারি। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ স্যার। আর কারো কিছু কোয়ারিজ আছে সংলাপ বিষয়?
আমি খালি তোমাদের বলে দিলাম যে কথোপকথন যদি বলে কথাটা সেম জিনিস সংলাপই লিখবা, তাৎক্ষণিক সংলাপ বলতে সংলাপই লিখবা, আর যদি নর্মাল সংলাপ বলে দেয় সংলাপই লিখতে হবে। এই জন্য বিভিন্ন ওয়েতে প্রশ্নগুলো করা হয়, তো যার জন্য তোমাদের আমি বিভিন্ন ওয়েতে বলে দিলাম। ওকে, বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এবার বিজ্ঞাপন সম্পর্কে দেখো। বিজ্ঞাপন সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বিজ্ঞাপন কাকে বলে, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন। এবার হতে পারে কেউ হারিয়ে গেছে, তার সন্ধান চেয়ে একটা বিজ্ঞাপন তোমাকে বলতে পারে লিখতে, কোনো একটা বিয়ে উপলক্ষে বিজ্ঞাপন বলতে পারে, কোনো একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই নিয়ে বিজ্ঞাপন বলতে পারে। আমি প্রচুর প্রচুর বিজ্ঞাপন তোমাদের কিন্তু দিয়ে রেখেছি, সেই বিজ্ঞাপনগুলো কিন্তু হচ্ছে দেখতে পারো, ঠিক আছে? দেখবে আমি প্রচুর বিজ্ঞাপন তোমাদেরকে দিয়েছি, যেমন বিজ্ঞাপনের বিভিন্ন খসড়া দেখবে আমি নিজে হাতে সুন্দর করে ছবি আঁকিয়ে আমি তোমাদেরকে করে দিয়েছি জিনিসগুলো। তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছো তারা নিশ্চয়ই জানো যে স্যার নিজে হাতে লিখে কষ্ট করে টাইপিং করে ছবি আঁকিয়ে তোমাদেরকে কত সুন্দরভাবে সেই জিনিসগুলো প্রোভাইড করেছে, এবং তোমরাও পরীক্ষার খাতায় এই জিনিসগুলো সুন্দরভাবে যে মানে কাল্পনিক এই যে জিনিসটা আমি বললাম এটা তোমরা কিন্তু প্রেজেন্ট করতে পারবা, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবা। ওকে, যেমন মনে করো একটি গাছ একটি প্রাণ, ঠিক আছে? তারপরে হতে পারে তোমার হচ্ছে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে যুদ্ধ, এই নিয়ে হতে পারে। তবে জলের অপচয় নিয়ে যুদ্ধ, যেমন আমি একটা জাস্ট কোশ্চেন বলেছি তোমাদের, জলের অপচয় সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জনস্বার্থ সম্পর্কিত বিজ্ঞাপনের একটি সংলাপ প্রস্তুত হলো। আবার যেমন বলেছে প্লাস্টিকের বহুল ব্যবহার সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় কর্তৃপক্ষের থেকে একটি জনস্বার্থ সম্পর্কিত বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে এখানে। বোঝা গেল বিষয়টা? স্যার যাদব কিছু বলবে কি? নাহলে হ্যাঁ বলো বলো। স্যার বলছিলাম যে বিজ্ঞাপনে ছবি আঁকতে হবে, ওটা পেন্সিল দিয়ে আঁকবো, আর হচ্ছে ওটা কি কালারও করতে হবে? পেন্সিল পেন ইউজ করে তুমি আঁকতে পারো, বিভিন্ন কালারফুল ওয়েতে আঁকতে পারো। মানে পেন বা পেন্সিল দিয়ে কিছু ইউজ করতে পারবো? যদি তোমার আর কালার করতে তবেই তুমি আঁকানোর দিকে যাবে বিজ্ঞাপনের খসড়ার ক্ষেত্রে। আর যদি তোমার সময় না থাকে তাহলে আঁকানোর দিকে যাবে না, মূল লেখাটার দিকে অবশ্যই যাবে। আঁকলে পারে তুমি নাম্বার দেবে না, কিন্তু লিখলে পারে নাম্বার দেবে, এটা মাথায় রাখবা। আঁকাটা জাস্ট আচ্ছা, আঁকলে কি বলো কি বলছিলে? আঁকলে কি কালারও করতে হবে? না না না, তুমি না করলেও কোনো ব্যাপার না, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা একটা নিশ্চয়ই মুভি দেখেছিলে, লাপাতা লেডিস মুভি, কেউ দেখেছো এখানে? লাপাতা লেডিস, হ্যাঁ স্যার লাপাতা লেডিস মুভিতে দেখেছো মেয়েটা যে হারিয়ে যায়, সেখানে যে বিজ্ঞাপনটা করা হয় মেয়েটার একটা ছবি দিয়ে তারপরে বিজ্ঞাপন দেয়। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো কি হয়, বিজ্ঞাপন, ফোন নাম্বার এগুলো মানে ছবি, ফোন নাম্বার এগুলো ইউজ করতে হয়। একটু বিষয়বস্তু সম্পর্কে জানালে পরে ভালো হয় বিজ্ঞাপনটা, আর কি তার সার্থকতা আসে। আচ্ছা, রেশমিনা বেগম কিছু একটা বলছিলে, রেশমিনা বলো। স্যার ওটা বলতেলাম যে ছবিটা কি আঁকতে লাগবে ওইটাই। তোমার খুশি হয়েছে বলে দিলাম আমি, তোমার খুশি, তুমি আঁকতেও পারো চাইলে, আবার নাও আঁকতে পারো, ঠিক আছে? স্যার কেউ একজন মেসেজ করছে গ্রুপে, ক্লাসে জয়েন্ট হতে পারছে না। জয়েন হতে পারছে না, কোনো ব্যাপার না। আমার এটা ক্লাস রেকর্ডেড ভার্সনে হচ্ছে, আমি জানি অনেক স্টুডেন্ট আগে পরে করে জয়েন করবে, যার জন্য আমি ক্লাসটা পুরোটাই রেকর্ড করে নিচ্ছি, সে পরে রেকর্ডেড ভিডিওটা দেখে নেবে, অসুবিধার কিছু নেই, ঠিক আছে? আমি জানি এটা হবে, বলছিলাম আজকে লাস্ট ক্লাস তো, যেহেতু বাংলার সাজেশন দেয়নি, আমি জানি এটা হতে পারে, যার জন্য আমি ক্লাসটা রেকর্ড করে নিচ্ছি। ক্লাসটা শেষ হলে পরে তারা দেখে নেবে প্রথম থেকে ক্লাসটা। হ্যাঁ, সচিন সিংহ কিছু একটা বলছিল, বলো। স্যার বলছিলাম শংসাপত্রের কি কোনো প্রশ্ন আসবে? আমি বলছি তোমাদের সব বলে দেবো, সব বলে দেবো, আমি এক এক করে আগাচ্ছি। বিজ্ঞাপনের খসড়া হলো, বিজ্ঞাপন কাকে বলে পড়তে হবে, বিজ্ঞাপনের খসড়া রচনার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মানে মধ্যনজর রাখতে হবে, বিজ্ঞাপন থেকে খুব একটা বেশি। আচ্ছা, আমি তোমাদেরকে না আর একটা ছোট প্রশ্নের উপর আমি একটা পিডিএফ এখনই আপলোড করে দিচ্ছি, ক্লাসটা শেষ হলে পরে। ক্লাস তুমি জাস্ট ছোট কোশ্চেনের উপর, আমার কাছে আছে কিছু বিজ্ঞাপনের উপরে কিছু ছোট প্রশ্ন, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। 2 এর প্রশ্ন 3 এর প্রশ্নের মধ্যে ওগুলো হয়ে যাবে, একটু জাস্ট একবার করে দেখে নেবে, খুব সহজ ভাবে। অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট, এটা তোমরা ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, এটার বিষয়ে আরামসে লেখা যাবে। জিনিসগুলো 1-2 বার রিডিং পড়ে নেবে, দেখবে পরীক্ষা বিন্দাস হয়ে গেছে, ভয় পাবে না। আমার কথা হলো, মোট কথা হলো ভয় পাবে না, বিন্দাস পরীক্ষা দেবে। আচ্ছা, নেক্সট চলে আসে শংসাপত্র। দেখবে তোমাদের শংসাপত্র আমি রিসেন্ট কিছুদিন আগেই দিলাম, এটা মোটামুটি মাসখানিক আগে হয়তো দিয়েছি তোমাদের, এটা সবার লাস্টে দিয়েছি। শংসাপত্রকে বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় সার্টিফিকেট। দেখবে তোমরা কম্পিউটার কোর্স করেছো, তার জন্য একটা সার্টিফিকেট পেয়েছো বিভিন্ন ক্ষেত্রে।
তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তার সার্টিফিকেট পেয়েছো, তোমরা ম্যারাথন দৌড়ের সার্টিফিকেট পেয়েছো, অনেক সার্টিফিকেট কিন্তু মানে প্রোভাইড করা হয়েছে বা অনেক সার্টিফিকেট তোমাদের কাছে আছে। তো বাংলায় সার্টিফিকেট বা শংসাপত্র কি করে লিখতে হয় বা কি করে রচনা করতে হয় সেটা সম্পর্কে আমি তোমাদের অলরেডি ভিডিও ক্লাস করে দিয়েছি। দেখো শংসাপত্র কাকে বলে 2 নম্বরের জন্য আসতে পারে। শংসাপত্র কয় ধরনের হয় ও কী কী, যেমন শংসাপত্র শিক্ষাগত শংসাপত্র হতে পারে, প্রশিক্ষণ শংসাপত্র হতে পারে, পেশাগত শংসাপত্র হতে পারে, অর্জন শংসাপত্র হতে পারে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমার শংসাপত্রের মধ্যে পড়বে। 4 ধরনের শংসাপত্র মূলত হয়। এবার এই শংসাপত্র কি করে লিখতে হয় তার একটা নমুনা আমি তোমাদের দিয়েছি। যে কোনো শংসাপত্র আসুক না কেন তুমি এটাকে ইউজ করতে পারবে। যেমন একটি সাধারণ শংসাপত্রের নমুনা বা শিক্ষা প্রতিষ্ঠান বা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রদান করা শংসাপত্রের নমুনা লিপিবদ্ধ করো। বা তুমি মাধ্যমিকের সার্টিফিকেটটা বের করে, মাধ্যমিকের যে সার্টিফিকেট বলছি কিন্তু আমি, সার্টিফিকেটটা বের করে তুমি ওটাকে বাংলায় গুগল থেকে ট্রান্সলেট করে একবার দেখে নিতে পারো যে মাধ্যমিকের সার্টিফিকেটটা কীভাবে প্রোভাইড করা হয়েছে। সেই বিষয় নিয়ে কিন্তু আমরা একটা সার্টিফিকেট তোমাদেরকে লিখে দিয়েছি, কেমন ধরনের সার্টিফিকেট লিখতে হবে পরীক্ষা আসলে তার নমুনা বা ডেমো আমরা দিয়ে রেখেছি। সেখান থেকে তুমি আরামসে লিখতে পারবে, তোমার চিন্তার কোনো ব্যাপার নেই। আমি যা আসবে মোট কথা আমি প্রত্যেকটা জিনিস তোমাদের দিয়ে রেখেছি, খালি তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, যার জন্য কিন্তু আজকের এই লাইভ ক্লাসে আমার প্রেজেন্ট থাকা, যে তোমাদের যেন লাস্ট মুহূর্তে কোনো চিন্তা না হয়, কোনো যেন ভয় না পাও তোমরা পরীক্ষা দিতে গিয়ে, যার জন্য আমি তোমাদের সামনে আজকে প্রেজেন্ট আছি। আমি বলেছিলাম তোমাদের একটা ক্লাস নেব আমি পরীক্ষার আগ দিয়ে, যার জন্য আজকে তোমরা এমডিসি পরীক্ষা দিয়ে এলে এবং আজকেই তোমাদের এসএসসি এই বাংলার লাইভ ক্লাসটা আমি নিচ্ছি। আর লাস্ট একটা টপিক আমি আলোচনা করে তারপর তোমাদের বক্তব্য যদি কিছু থাকে আমি সেটা শুনবো এবং তোমাদের কিছু কথা বলবো, তারপরে তোমাদের আজকে ক্লাসটা আমি শেষ করবো। ওকে, তারপর তোমরা পড়তে বসে যাবে, যে যার মতো স্ন্যাক্স খেয়ে তোমরা কিন্তু আরামসে 9টা থেকে 12টা অবধি আরামসে পড়তে পারো। আর কেউ কিন্তু স্ন্যাক্স করো, হালকা খাবার খাও, ভারী খাবার খাবে না এখন ভাত, তার কারণ ভারী খাবার খেলে পরেই ঘুম পাবে, সুতরাং পড়তে পারবে না। 3 ঘন্টা আরামসে পড়ো, যা পড়া আছে 3 ঘন্টা আরামসে কমপ্লিট করে কালকে পরীক্ষায় দিয়ে পারবে, গ্যারান্টি আছে এই টপিকগুলো। আচ্ছা, এবার বিতর্ক সভায় বক্তব্য, এই টপিকটা তোমাদের কিন্তু যেমন বিতর্ক সভায় বক্তব্য যদি বলো, যেমন এই ধরনের মানে বিতর্ক সভায় বক্তব্য রাখতে গেলে কোন কোন বিষয়ে খেয়াল রাখা জরুরি, দুটো পড়ে নিবা। আর বড় প্রশ্নের জন্য তোমরা অবশ্যই এই জায়গাটাকে একটু ফলো করতে পারো 6 বা 12-র জন্য। এটা কি পক্ষে বিপক্ষে যুক্তির মতো। মনে করো সমাজে নারীরা 2য় শ্রেণীর নাগরিক, এই নিয়ে বলছে, তুমি বলতে পারো না সমাজে নারীরা 1ম শ্রেণীর নাগরিক হিসাবে থাকতে পারে, কেননা অনেক নারীরা আছে এখন বর্তমানে আকাশ ছুঁয়েছে, অনেক ভালো কিছু করছে, তারা কি আনছে, তাহলে তারাও সোসাইটির ফ্রন্ট লাইনে এসে কাজ করতে পারে। আজকে আমাদের প্রেসিডেন্ট আছে দ্রৌপদী মুর্মু, তিনি একজন নারী, তিনি ফ্রন্ট লাইনে কাজ করছে। অনেক নেত্রী আছে, নির্মলা সীতারামন ছিল অর্থমন্ত্রী, তো তিনি মানে করছেন ফ্রন্ট লাইনে এসে কাজ, অনেক নারীরা আছে ফ্রন্ট লাইনে এসে কাজ করছে। তো বিতর্ক বলতে গেলে কি হচ্ছে, পক্ষে যদি যুক্তি দেয় তোমাকে বিপক্ষে আলোচনা করতে হবে, যদি বিপক্ষে আলোচনা করা থাকে তোমাকে পক্ষে আলোচনা করতে হবে। আমি তার একটা পিডিএফ দিয়ে রেখেছি, তোমরা সেই পিডিএফটা মোটামুটি 10 পেজের আছে, তোমরা আরামসে 1-2 দেখে যাবে, বেশি দেখার দরকার নেই, কারণ হুবহু কমন এগুলো থেকে পাওয়া যায় না, পরীক্ষায় বানিয়ে লিখতে হবে। সবাই একটা জিনিস মনে রাখবা, তোমার 40-এ যদি এসএসসি পরীক্ষাটা হয় 40-এর অ্যান্সারই করে আসবে, তাহলে এই সাবজেক্টে কখনোই ব্যাক পাবে না, এটা মাথার মধ্যে রাখবে। যে আমি ফুল অ্যান্সার করে আসবো, তারপরে কি হবে দেখা যাবে, আমি পুরো ফুল অ্যান্সার লিখে আসবো, আমার মধ্যে সেই ক্ষমতা আছে। ইয়েস আই ক্যান ডু ইট, দেন ইউ উইল ডু। যখন তুমি ভাববে আমি এটা করতে পারবো, আমি 40 অ্যান্সার করে আসতে পারবো, তবেই তুমি 40 অ্যান্সার করে আসতে পারবে। আর তুমি যদি ভাববে আমার সময় নেই, আমি তো এটা ভালো মতো লিখতে পারবো না, কি হয়েছে, একটা জিনিস একটু খারাপ হবে লিখে, বাট পুরো ফুল অ্যান্সার কিন্তু করে আসবে, এটা আমি বলে দিচ্ছি। এবার বলো তোমাদের কোনো বক্তব্য থাকলে, তারপরে আমি আমার বক্তব্য রেখে শেষ করবো। স্যার আপনি কোশ্চেন বলুন তো, হ্যাঁ, কোশ্চেন প্যাটার্নটা, কোশ্চেন প্যাটার্নটা 2-এর আসবে, 3-এর আসবে, 5-এর আসবে, 10-এর আসবে মনে হয় বললাম। 1 মিনিট দাঁড়াও, আমি দেখে নিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ 12-র আসবে একটা। হ্যাঁ, ওই তো আমি একটু দাঁড়াও, আমি দেখে নিচ্ছি, বলে দিচ্ছি। 2-এর আসবে, 3-এর আসবে, 6-এর আসবে, 12-র আসবে। 2, 3, 6, 12 স্যার 12র কোশ্চেন কোথা থেকে আসবে, মানে বলা যাচ্ছে না, বলতে যাচ্ছি মানে বলা যাচ্ছে না। স্যার বলছিলাম যে 12-র যে সাক্ষাৎকারও আসতে পারে, তোমার হচ্ছে প্রুফ আসবে না, প্রুফটা তোমার হচ্ছে ওই 6-এ 3-এ এরকম ভাবে দেবে হয়তো, বা 2-এ দেবে, কিন্তু তোমাদের মেইনলি 3টা জায়গা থেকে আসার সম্ভাবনা রয়েছে। বড় প্রশ্ন বা 12 নম্বরের প্রশ্ন, সেটা হলো 1 হতে পারে সাক্ষাৎকার থেকে আসতে পারে, 1 হতে পারে সংলাপ থেকে আসতে পারে, আর না হলে বিতর্ক সভার বক্তব্য রচনার থেকে আসতে পারে, বিজ্ঞাপন থেকে মেবি 6। আচ্ছা স্যার 12 নম্বরের কোশ্চেন আসলে এগুলো কত পেজে লিখতে হবে? পেজ সিস্টেম তো ওরকম কিছু নেই না বাবা, মোটামুটি ধরো 3 পেজের মতো লিখবা।
যদি সংলাপ আসে একটু বড় বড় করে লিখতে পারো, সাক্ষাৎকার আসলে একটু বড় করে লিখতে পারো, বিতর্ক সভার বক্তব্য আসলে একটু বানিয়ে বানিয়ে বড় করে লিখতে পারো, অসুবিধার কিছু নেই। বড় যেটাই আসুক একটা লিখতে হয় তো, বানিয়ে আরামসে লিখতে পারবা। তোমার দুটো টপিক থাকবে, দুটোর মধ্যে যেটা সুইটেবল হবে তুমি সেটা লিখবে। বুঝা গেল? স্যার 12 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কাটা কাটা কোশ্চেন আসবে। বুঝলাম না। 12 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কাটা কাটা কোশ্চেন আসবে। না না না, একটাই সিঙ্গেল কোশ্চেন আসবে, সিঙ্গেল। স্যার বলছিলাম কি যে নিজ ভাষায় লেখা যাবে, মানে যেরকম সাধু ভাষা থাকে অনেক সময় নিজ ভাষায় লিখতে পারে নাম্বার ওঠে না। না না না, ওরকম কোনো ব্যাপার নেই, তুমি তোমার ভাষা ইউজ করতে পারো, নিজের ভাষায় লিখতে পারো, কিন্তু বানানের দিকে একটু নজর দেবে, বানানগুলো যেন ভুলভাল না হয়। বাংলা তো, যেহেতু তোমরা সাহিত্য নিয়ে পড়াশোনা করছো, সাহিত্যের ক্ষেত্রে বানানটা খুব ম্যাটার করবে, এই জায়গাটা একটু ধ্যান রাখবে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি কথা বলি, যেহেতু আমার এই সেমিস্টারে তোমাদের সঙ্গে আর দেখা হচ্ছে না, আজকে তোমাদের লাস্ট ক্লাস, প্রত্যেককে বলছি অল দি বেস্ট, পরীক্ষাটা ভালোভাবে দেবে। আর পরবর্তী সেমিস্টারে ক্লাস আমাদের শুরু হবে 25 তারিখ থেকে, অ্যাডমিশন শুরু হবে পরবর্তী সেমিস্টারের জন্য। এবার তোমাদের কোর্স ফি করা হয়েছে 1199 টাকা, মাত্র 200 টাকা বাড়ানো হয়েছে। তার বিশেষ কারণ আছে একটা, মেজরের জন্য এই বছর তোমাদের 3টা পেপার থাকবে, আগে ছিল একটা পেপার, এবার মেজরের হয়ে যাবে 3টা পেপার। মানে অনার্সের হিসাব মতো, মানে আগে যেটা একটা পেপার ছিল বাংলা মেজরের দিতে, এবার কিন্তু বাংলা মেজরের ক্ষেত্রে 3টা পেপার হয়ে যাবে। যার জন্য আমাদের কথা ছিল যে আমরা এবার 1499 মানে 1500 করব, কিন্তু সেটা করিনি। অনেক স্টুডেন্টের কথা চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে বেশিরভাগ ছাত্রছাত্রীরা বিলং করে, যার জন্য তোমাদের কথা চিন্তা ভাবনা করে, এবং আমাদেরও যেন একটু মানে, কারণ টিচারদেরও তো একটু বেতনটা বাড়াতে হবে, কারণ টিচাররা তোমাকে সারা বছর পড়াবেন। তোমরা নিজেরাই চিন্তা করো, যদি অফলাইনে তোমরা পড়তে যেতা কোনো টিচারের কাছে, সেখানে যাইতা, নোট লিখতা, মাসে কিন্তু 1000 থেকে 1200 টাকা তারা চার্জেস করেন, কিন্তু আমরা পুরো 6 মাসের যে কোর্স আছে, সেই 6 মাসের কোর্সের জন্য আমরা 1200 টাকা পুরো চার্জেস করছি এই বছরটা। সুতরাং তোমরা যারা অ্যাডমিশন নেওয়ার, অ্যাডমিশনটা নিয়ে নেবে খুব তাড়াতাড়ি। তার কারণ আমরা যেটা ভাবছি, যে যারা মনে করো প্রথম মাসে আমরা সুযোগ দেবো স্টুডেন্টদেরকে যে 1199 এর মধ্যে অ্যাডমিশনটা নেওয়ার, কিন্তু যারা এই প্রথম মাসের মধ্যে অ্যাডমিশন নেবে না, আমরা দ্বিতীয় মাস থেকে এটাকে 1500 করে দেবো, মানে 1499 করে দেবো কোর্স ফিটাকে। ঠিক আছে? আচ্ছা, সচিন বলছিল কিভাবে আসবে, আমি অলরেডি ভিডিওতে ডিসকাস করে দিয়েছি, আলোচনা করে দিয়েছি, তুমি ভিডিওটা আবার প্রথম থেকে প্লে করে দেখে নিবে। ওকে, সবাইকে অল দি বেস্ট, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট, ভালো থেকো, প্রত্যেকে পরীক্ষা ভালোভাবে দেবে। চলো, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।